সূত্র থেকে পাওয়া তথ্য বলছে ফেব্রুয়ারির 2026-এ নির্বাচন হতে পারে, ঠিক 2008 সালের আদলেই। বিষয়টা কেন ভয়ঙ্কর, আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক শ্রোতা, হয়তো আপনারা সবাই ভালো আছেন, আমি আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি কন্টিনিউয়াসলি আপনাদের জন্য এই আশা সবসময় আমি মনের ভিতরে পোষণ করি। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাইব, আমার অডিও এবং ভিডিও আপনারা ঠিকমতো দেখছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমাকে দয়া করে একটু জানাবেন আমার কথাবার্তাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি অপেক্ষা করছি ভাই, আপনারা যদি আমার অডিওটা ঠিকমতো শুনতে পান। কোনো সমস্যা আছে কিনা অডিওর মধ্যে? ওকে, শফিকুর রহমান ভাই আপনি বলেছেন ঠিক আছে। সাজ্জাদ হোসেন, কাজী ভাই, সাইফুল ইসলাম আপনারা বলেছেন জি ঠিক আছে। দর্শক শ্রোতা, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে বলেছেন আমার অডিওর ব্যাপারে। হারুন হোসেন মুন্সি, সাজ্জাদ হোসেন ভাই, আপনাদের সবাই, আপনারা আমার ভাই। আমি আপনাদেরই পরিবার, আমি আপনাদেরই দেশের সদস্য এবং নাগরিক। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়। সে ইম্পর্টেন্ট বিষয়ের ভিতরে আমার আজকের টকিং পয়েন্টটা হলো জেনারেল ওয়াকার। আজকের আমার টকিং পয়েন্টটাই হলো জেনারেল ওয়াকার, এবং তার সাথে আমি একটা জিনিসে আমি ব্যাক করে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল মঈন। 2008 সালে যে নির্বাচন হয়েছিল, নবম জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনাদেরকে একটা কথা আমি বলি, ওয়াকার তার ভাগ্যকে দেখছে। মঈন, জেনারেল মঈন যেভাবে তার জীবনকে দেখেছে, যে সে কি বাংলাদেশে বসবাস করতে পারবে, এবং সে চিন্তা করেছে, জেনারেল মঈন একসময় চিন্তা করেছে, জেনারেল মঈন একসময় আমার সাথে কথাও বলেছে, দেখাও করেছে। একটা পর্যায়ে হি হ্যাজ ডিসাইডেড দ্যাট হিজ লাইফ উইল বি ইন ডেঞ্জার ইফ হি ডিসাইডেড টু স্টে ইন বাংলাদেশ। এতদিন সে যদি বাংলাদেশে থাকতো তাকে মেরে ফেলা হতো। এখন কে মেরে ফেলতো? রাজনৈতিক নেতাকর্মীরা, নাগরিকরা। এখন জেনারেল মঈনকে যদি মেরে ফেলে, তাহলে জেনারেল মাসুদ কি করে এখনো নোয়াখালীতে বিএনপির হয়ে নির্বাচন করে? এখন জেনারেল মাসুদ, সে তো জিয়া পরিবারের সদস্য, সে তো সাইদ ইস্কান্দারের আত্মীয়। এই জন্য এখন জেনারেল মঈন, সে ছিল আপাদমস্তক জিয়াকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম থেকেই যিনি অপছন্দ করতেন। জেনারেল মঈন হচ্ছে ওই বিষাক্ত পয়জন, যে 1977 সালের সিপাহী বিপ্লব, 77 না 75, সিপাহী বিপ্লব থেকে খালেদ মোশাররফের সাথে গিয়েছিল জেনারেল মঈন। তো এখন জেনারেল ওয়াকারকে নিয়ে বর্তমানে সমস্যা কি? জেনারেল ওয়াকার চিন্তা করছে, আমি যদি বাংলাদেশে থাকতে চাই। দর্শক শ্রোতা, আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। জেনারেল ওয়াকার যদি বাংলাদেশে বসবাস করতে চায়, তাইলে ভারতের সাথে এবং বিএনপির সাথে মিলেমিশে 2008 সালের আদলে যদি একটা নির্বাচন সম্পন্ন করতে পারে, দেন একমাত্র উপায় জেনারেল ওয়াকার বাংলাদেশে থাকতে পারবে। আর যদি সেটা না পারে, তাহলে জেনারেল ওয়াকারকেও কার মতো, মঈনের মতো দেশ ছাড়তে হবে, এবং দেশে শেয়ার জীবনও ব্যাক করতে পারবে না। অবশ্য ওয়াকারের এটা নিয়ে খুব একটা চিন্তা আছে আমি তা মনে করি না, কারণ বাংলাদেশ বর্তমানে এমনই একটা দেশ যেখানে সচিব সাহেবরা ভারতের নিয়োজিত, আর্মির জেনারেলরা ভারতের নিয়োজিত, আর্মির ফরমেশন কমান্ডার, যারা ফরমেশন কমান্ডার বলতে ডিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, এই ফরমেশন কমান্ডাররা ভারতের নিয়োজিত।
পুলিশের আইজি ভারতের নিয়োজিত, বিডিআর এর ডিজি ভারতের নিয়োজিত, আনসার ভিডিপি ভারতের নিয়োজিত। এখন এত কিছু যদি ভারতে নিয়োজিত হয়, তাইলে বাংলাদেশে আর আছে কি? বাংলাদেশে কি কিছু আছে? বাংলাদেশে তো আমি কিছু দেখি না। আমি বাংলাদেশের তাইলে আছে আমি এমন কিছু দেখি না। আজকের ওকে, আমি এই সচিবদের কথা বললাম যারা সবই ভারতের নিয়োজিত। এখন 2008 সালে কি হয়েছিল? 2008 সালে মঈন ভারতের সাথে চুক্তি করেছিল যে এই মুহূর্তে খালেদা জিয়াকে যদি সরকার গঠন করতে দেওয়া হয়, তাহলে ভারতকে তারা ওপেন স্লেট ইন বাংলাদেশ দিবে কিনা। ঠিক আছে, তারা কি বলেছে? বেগম জিয়া ভারতকে, ভারত যেটা চায় সেটা বেগম জিয়া দিতে রাজি হবে কিনা। আচ্ছা, এখন একটা মজার কথা আপনাদেরকে আমি বলি, যে কথাটা না বললেই না। বেগম জিয়া ভারতের মুখের দিকে তাকিয়ে যে কথাটা বলেছে, জানি না, মঈনের মুখের দিকে তাকিয়ে বলেছে, যে কথা মঈন সামনাসামনি স্বীকার করেছে। বেগম জিয়া বলেছে, নো 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 নো, আমি ভারতকে করিডোর দেব না, আমি ভারতকে এইটা দেব না, ওইটা দেব না, আমি এটা করব না। আর এটা যদি করে তাইলে স্বাধীনতার দরকার কি ছিল? সার্বভৌমত্বের দরকার কি ছিল? জাতীয়তাবাদী রাজনৈতিক দল করার দরকারটা কি ছিল? বেগম জিয়া না বলেছিলেন। কারণ বেগম জিয়ার ভিতরে জ্বলন্ত আগুন সব সময় কাজ করেছে। বেগম জিয়ার মনের মধ্যে সব সময় একটা জিনিস কাজ করেছে, সেটা কি? যে এই বাংলাদেশকে টিকাতে গেলে দুইটা জিনিসকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তার একটা জিনিস ছিল, দর্শক শ্রোতা এক সেকেন্ড আমি আপনাদেরকে বেগম যে দুইটা জিনিস চিন্তা করেছিল, এক, সার্বভৌমত্ব, এখানে কম্প্রোমাইজ করা যাবে না। বেগম জিয়ার অস্তিত্বের সাথে এটা জড়িত ছিল। আর একটা জিনিস জড়িত ছিল, সেটা কি জানেন? ইসলাম। আপনারা আমাকে পছন্দ করেন আর না করেন, আমি প্রায় বলি আমি বাংলাদেশের দালাল। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি বাংলাদেশের দালালি করা একজন মুসলমান, যার রক্তের সাথে ইসলাম মিশে আছে, যার চিন্তা চেতনা ইসলাম মিশে আছে। আমি ওই মানুষ, আমি সত্যের পূজারী, আমি সত্যের বাইরে আর কিছু বুঝি না। তো বেগম জিয়ার অস্তিত্বের সাথে মিশেছিল একই জিনিস, ভারতের সাথে কম্প্রোমাইজ করা যাবে না দুইটা প্রশ্নে, সার্বভৌমত্ব এবং আমার মহান আল্লাহর পাঠানো ধর্ম ইসলাম। এই বেগম জিয়াকে ভারত সহ্য করতে পারে নাই। মঈনের মুখের দিকে তাকিয়ে বেগম জিয়া বলেছিলেন, নো 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 নো, আমার সরকার গঠনের দরকার নাই, আমি ভুয়া নির্বাচনের মাধ্যমে, আমি বলছি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা। উনি মনে প্রাণে কি চিন্তা করেছিলেন? ইসলামকে উনি ধারণ করতেন, ইসলামকে উনি অনুভব করতেন, ইসলামকে উনি সমুন্নত রাখতেন। ইসলাম সম্পর্কে ওনার মানসিকতা ছিল ক্লিন। উনি মৌলবাদ কখনো অ্যাকসেপ্ট করেন নাই। উনি মৌলবাদ বলতে সহিহ আলেম ওলামাদেরকে মেনশন করেছেন। উনি বলেছেন ইসলাম মৌলবাদ, এইসব এ ধরনের কথাবার্তা আমার সামনে বলবেন না। বেগম জিয়ার মুখে শুনেন উনি কি বলেছিলেন।
আমি বলবো যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যেই দুনিয়া সেটাই হলো আসল, সেখানেই বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে মাফ করবে না খারাপ কাজ করলে, অন্যায় কাজ, খুন খারাপি আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। সেজন্যই কিন্তু এখানে এই আলেম এতিমদের হত্যা করে তাদের বডি পর্যন্ত গুম করে ফেলেছে, আর বলেছে রং লাগিয়েছে গরুর রক্ত ইত্যাদি ইত্যাদি বলেছে না। এই হলো আওয়ামী লীগ। তাহলে কি এই সরকারকে খুনি সরকার বলা যায় না, যার হাতে এতগুলো অফিসার সৈনিকের রক্ত, যার হাতে আলেম এতিমের রক্ত? 2008 সালের নির্বাচনকে অনেকেই আজও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন। সেই একই ঠকামে, সেই একই কৌশলে আবার ফিরে এলে গণপ্রজাতন্ত্র কোথায় দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন। করবেন না। তাহলে আজকের এই সাবজেক্টটা কেন টানলাম? কারণ যে বিষয়ে বেগম জিয়া না বলেছেন, বর্তমান বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন তিনি সেটাকে হ্যাঁ বলেছেন। তাইলে ভারতের আলটিমেট গোল কি ছিল? বেগম জিয়াকে এলিমিনেট করা। এখন বেগম জিয়াকে এলিমিনেট করার জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। হাসিনা তখন ক্ষমতায়। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বেগম জিয়া কন্টিনিউয়াসলি একটা সাবজেক্টে উনি হ্যামারিং করেছে। ওই বিষয়টা কি ছিল শুনুন, বেগম জিয়ার মুখ থেকেই শুনুন। গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মঈনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সব কিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে। এর আগে আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। ওনার মুখ থেকে তো শুনেছেন, এটা স্রেফ আমার কথা না, বেগম জিয়া এটা জানতেন। সার্বিকভাবে বেগম জিয়া উনি বুঝতে পেরেছিলেন। কি বুঝতে পেরেছিলেন? বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত। কারণ বেগম জিয়ার জীবনে আরো একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো হাসিনা বাংলাদেশে ঢোকার 1 মাসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, ওনাকে অ্যাসাসিনেট করা হয়। উনি তখন আখাউড়া বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করেছে। কে? হাসিনা শেখ। আজকের সেই আওয়ামী লীগকে, হাসিনাকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে বিএনপি। কারা কারা দায়িত্ব নিয়েছে? মির্জা ফখর, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ আল মিন্টু, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সাবা ওবায়দ, এরা কন্টিনিউয়াসলি, গোরখোদক আব্বাস, এরা কন্টিনিউয়াসলি সেই বিএনপি এবং অর্থাৎ সেই আওয়ামী লীগ এবং হাসিনা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাহলে সম্পূর্ণ বিএনপিতে একজন মানুষ ছিল যিনি ভারতীয় সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করেছিলেন, ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন নাই, সার্বভৌমত্বের প্রশ্নে কম্প্রোমাইজ করেন নাই এবং ইসলাম ধর্মের ব্যাপারে উনি মোটেও কম্প্রোমাইজ করেন নাই। উনি যে কথা বলেছেন ইসলাম সম্পর্কে, আপনারা কি মির্জা ফখরের মুখ থেকে যখন ইসলামের কথা শুনেন, আব্বাসের মুখ থেকে যখন ইসলামের সম্পর্কে বদনাম শুনেন, কি মনে হয় আপনাদের? চিন্তা করেছেন? জীবনে কখনো কল্পনা করতে পেরেছেন যে বেগম জিয়ার পাশে সন্তোষ শর্মা ঢোকার সুযোগ পাবে? সন্তোষ শর্মা কে জানেন তো? কার সাথে ডিরেক্টলি কাজ করে?
শরীয়তপুরের বিএনপি মনোনীত প্রার্থী নুরুদ্দিন অপু তারেক রহমানের পা চাটা কুত্তা। সন্তোষ শর্মার সাথে তারেক রহমানকে ঢুকিয়ে দিয়েছে। এখন তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় ভারত, তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় কোনটা? ভারতীয় হাইকমিশন। তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় সেনা ভবন, দেন আমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কবরে। আমাকে বাংলাদেশের কোন একজন জেনারেল, অত্যন্ত অ্যাক্টিভ, এই মুহূর্তেও অ্যাক্টিভ, আমি ওনার নামটা বলবো না কারণ ওনাকে আবার বিতর্কিত করা হবে, একজন লেফটেন্যান্ট জেনারেল, উনি কথায় কথায় আমাকে বলেছেন, I think Tarek Rahman come to the conclusion that হাসিনা কনক্লুড করেছে যে আমার বাবাকে ভারত মেরেছে, আমি ভারতের পা চাটবো, অ্যাটলিস্ট আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা না থাকলেও ভারত আমাকে ভারতে আশ্রয় দিবে। এটা হাসিনা ফিলসফি, এটা শেখ মুজিব ফিলসফি না, এটা সত্যিকারের মুজিব শেখের ফিলসফি না। তাহলে হাসিনা ফিলসফি কোনটা? আমার বাবাকে, মুজিব শেখকে ভারত মেরেছে, কিন্তু আমি ভারতের সাথে কনফ্রন্টেশনে যাব না। এই দেশ কি আমার নামে দলিল করা পুরো বাংলাদেশ? এই বাংলাদেশ তো আর আমার নামে দলিল করা না। ভারত যা চায় আমি দিয়ে দেব, অ্যাটলিস্ট ভারত আমাকে জানে মারবে না। আর ভারতের ওয়াদা পরিবারতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশে আমি এস্টাবলিশ করে রাখবো। অথচ দেখেন বিজেপি 70-80 দশকে আন্দোলন করেছে পরিবারতান্ত্রিক রাজনীতি ভারতে চলবে না। তারা কি করেছে? গান্ধী ফ্যামিলিকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য তারা মোর্চা করেছে, মোর্চা করে গণতন্ত্রের চর্চা করেছে, হিন্দু চর্চা শুরু করিয়েছে, মৌলবাদকে, হিন্দু মৌলবাদকে তারা সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছে, পরিবারতন্ত্রকে তারা প্রশ্রয় দেয় নাই। ভারত তার নিজের দেশে পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয় না, অথচ বাংলাদেশে পরিবারতন্ত্রকে তারা পূজা করা শিখিয়েছে, মুজিব পূজা, জিয়া পূজা। এখন তারেক রহমান যদি কনক্লুড করে যে আমি ভারতের সাথে কনফ্রন্টেশনে যাব না, আমার বয়স এখন 60 বছর, ভারত যদি আমাকে আরো 20 বছর ক্ষমতায় রাখে তাইলে আমার বয়স হবে 80 বছর। 80 বছর বয়সে আমি মারা গেলে আমার কি আসলে গেল? আমি বাংলাদেশে থাকতে না দিবে, আমি ভারতে গিয়ে থাকবো। আপনি কি আরেকটা ট্রেন্ড দর্শক শ্রোতা আপনারা কি খেয়াল করে দেখেছেন? বাংলাদেশে যত প্রকার হাইনিয়াস ক্রাইমস আপনি করেন, যত প্রকার ক্ষতি বাংলাদেশের করেন, কোনো অসুবিধা নেই, আপনাদের লাইফ সেফ, শুধু বর্ডারটা ক্রস করে ভারতে চলে যান, ভারতের সরকার আপনাকে জামাই আদরে রাখবে, আপনাকে পাঠাবে না। কেন পাঠাবে না? বাংলাদেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা হতে দিবে না, এবং বাংলাদেশে কোনো দেশপ্রেমিকের হাতে ক্ষমতাটা তারা উঠিয়ে দেবে না। আর বাংলাদেশে যদি দেশপ্রেমিক কোন সরকার ক্ষমতা গ্রহণ না করে, ভারত থেকে কোন কুত্তার বাচ্চাকে তারা ফেরত দেবে না। হাসিনাকে ফেরত দেবে? অন্যান্য আওয়ামী লীগের যত খুনি, আমার ভাই হাদির খুনি যারা আছে, তাদেরকে ফেরত দেবে না? ফেরত দেবে না। কারণ বাংলাদেশে গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক কোন সরকার ক্ষমতায় নাই, তারা নির্বাচন করছে। আপনাদেরকে আমি বলে রাখি, আমার কথা আপনারা কান খুলে শুনে রাখেন। জামাত ইসলামী মোর্চা করতে গেছে না চরমোনাইর সাথে? চরমোনাইর সাথে মোর্চা করতে গেছে না? আপনি কি জানেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফাক, তিনি চরমোনাই গিয়া, আপনাদেরকে আমি দেখাই, সে চরমোনাইতে গিয়া মির্জা ফাক
তার সাথে মহব্বতের আলাপ শুরু করছে। এক সেকেন্ড একটু লাইনে থাকেন, আপনাদেরকে আমি দেখাই যে চরমোনাইর পীর কেন জামাতের সাথে মানে আসন ছাড়া নিয়ে সে কথা বলতেছে। আপনারা অবাক হবেন। আপনারা শুনছেন না চরমোনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে চরমোনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমোনাই পীরের পাশে বৈশা তারে বুঝাই আসছে। কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম, এ নান্দির ঘরের বান্দি চরমোনাইর পীরের পাশে যাইয়া কইছে জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না, জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমোনাই কি করছে? চরমোনাই চিন্তা করছে যে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন এই চরমোনাই আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নন্দির ঘরের বান্দি। দেখেন আমার খুব ভালো লাগে মাজমুন মাজমুনটা বেশি কড়া কড়া বা বেশি আলাদা আলাদা ফ্লেভার আছে, অ্যারিস্টোক্রেসি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন শুকরিয়া লাগাই দিলাম সালামের লাগাই সালামের দিন সালাম গ্রামটা কেমন লাগে? গ্রাম পাইতে না স্যার নাকি? গ্রাম তো পাইতেছে, অতিরিক্ত গ্রাম লাগতেছে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। আপনি কইেন যে সব মানে হুজুরের কাছে ভালো জিনিস। শুক্রিয়া। এই আলোচনা ভাই এটা আমরা এটা আর একটু মজা আছে। এটা দেখেন কেমন ঠিক আছে। সেন্ট পেন্টের সময় ভালো লাগে। আপনার আমার খুব ভালো লাগে মাজমুন মাজমুনটা বেশি কড়া কড়া বা বেশি আলাদা আলাদা ফ্লেভার আছে, অ্যারিস্টোক্রেসি আছে। তো নাম হচ্ছে ঠিক আছে, এটা ভালো লাগবে, ওইসে লাগবে মানে স্মোক যেটা এখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যদি নির্বাচন আগেই নিয়ন্ত্রণে হয় তাহলে ভোটের অধিকার কি কেবল আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ থাকবে? এই প্রশ্ন এখন ঘুরপাক হচ্ছে। ওয়াকার সরাসরি ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনাটা অনেক আগেই চূড়ান্ত, শুধু সময়ের অপেক্ষা। সাধারণ মানুষকে অন্ধকার রাখাই নাকি মূল কৌশল? জোট করে তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া খুব টাফ হবে। আর চরমোনাইর পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয়। দরকার হইলে হাসিনার বাপেরে আউয়াল দরবেশের বংশধর বানায় দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে। এই মির্জা ফাক আর নন্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে, যাইয়া বুঝাই আইছে তারেক রহমান আপনারে কোলে বসাইব, আপনারে বরিশালের মেয়র বানাইব, দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব। দেখছেন খুশিতে কত প্রকার আতর তার হাতে তুলে দেয়, দেখছেন না? এবং জামাতে ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা। জামাতে ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে, কিন্তু সাবজেক্টটা কোথায়? তারা বলে না রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না, মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না। তো চরমোনাইয়ের ওইখানে আপনারা গেছেন কার বাল ছিঁড়তে? মির্জা ফাক। চরমোনাইয়ের এই মুনাফেক এদের কাছে আপনারা গেছেন কেন? মোহাম্মদ সালাম, আপনাদের দুইজনের নামের পরিবর্তন করেন। আপনাদের এই সালাম আর ফাক এগুলা বাদ দেন। একেবারে ঠান্ডা মাথায় আমি যদি বলি নন্দির ঘরের বান্দি, আপনারা তাই, আপনারা মানসিক ভাবে একেবারে জাস্ট নন্দির ঘরের বান্দি। আপনাদের তো ওখানে বসে থাকার কোনো অধিকার নাই। এখন
প্রসঙ্গে আবার ব্যাক করি। বিএনপি একটা জায়গায় কম্প্রোমাইজ করেছে, তারেক রহমান কম্প্রোমাইজ করেছে যে আমি যদি হাসিনার ডক্টরিন ফলো করি। হাসিনার ডক্টরিন কোনটা? বাবারে মারছে মারুক, আমার কিছু আসে যায় না, আমি ক্ষমতায় থাকব এবং ভারত যা যা চায় আমি দিয়ে দেব। বাংলাদেশ যদি মহাভারতের অংশ হয় তাহলে আমার কোথাকার কোন কি? আমি হয়েছি নারায়ণ চন্দ্র পালের বংশধর। আমার নারায়ণ চন্দ্র পাল থেকে আমার ওই বংশ থেকে আজকের আমি হাসিনা শেখ। ভারত যা চায় আমি দিয়ে দেব, আমারে ভারত মারবে না। আমি বাংলাদেশে বিপদে পড়লে কনফিডেন্টলি আমি ভারতে যাব, ভারত আমাকে রাজার হালে রাখবে। ভারত যেভাবে হায়দ্রাবাদের নিজামের বংশধরকে রাখছে, ভারত যেভাবে কাশ্মীরের ফারুক আব্দুল্লাহর বংশধরকে রাখছে, ওইভাবে রাখবে। হাসিনা এইভাবে যদি চিন্তা করেছে, এখন হাসিনার ডক্টরিন তারেক রহমান গ্রহণ করেছে। তারেক রহমানকে এটা কে বুঝিয়েছে? তার শ্বশুরবাড়ির লোকজন। তারেক রহমানকে তার শ্বশুরবাড়ির লোকজন বুঝাইছে, তুমি কি মরতে চাও না হাসিনার মতো বাচ্চা থাকবা? তারেক রহমান কইছে আমি বাচ্চা থাকতে চাই, আমি বাচ্চা থাকবো, আমার বউ বাচ্চা, আমার মাইয়া বাচ্চা থাকবো। তারেক রহমান মেনে নিছে। এখন ভারতের হাসিনা শেখ, ভারতের সিদ্ধান্ত আইন প্রণেতারা ওয়াকারকে বলছে তারেক has already been convinced, work with Tarek Rahman. তারেক রহমান বাংলাদেশে আসছে, ওয়াকারকে বোঝানো হয়েছে 2008 সালে মঈন যেভাবে নির্বাচন করেছে ওই নির্বাচনটা, অর্থাৎ মেকানিজম, কোনো ফ্রি ফেয়ার ইলেকশন না, মেকানিজমের মাধ্যমে নির্বাচন হবে। আপনাদের মনে আছে মহিউদ্দিন ফখরুদ্দিন রাজ্যে নির্বাচন করেছিল, এটা পাতানো নির্বাচন। যেই নির্বাচনে হাসিনাকে সংখ্যাগরিষ্ঠতা দেয়া হয়েছে, রাষ্ট্রীয় পদে থেকে সচিবরা, জেনারেলরা যে বেইমানি করেছিল এটাকে বৈধতা দেওয়ার জন্য, কারণ ভারতের এটা নির্দেশ ছিল। যে নির্দেশের প্রেক্ষিতে হাসিনা শেখ ক্ষমতায় আসে এবং মঈনুদ্দিনের এবং ফখরুদ্দিনের সকল রাষ্ট্র বিরোধী কার্যকলাপকে বৈধতা দিয়েছে। এবং হাসিনা এই ওয়াদা করেছিল বাংলাদেশের করিডোর দিবে, বাংলাদেশের পোর্ট দিবে, বাংলাদেশের অফিসে আদালতে প্রত্যেকটা কি পজিশনে ভারতীয় নাগরিকদের চাকরি দেবে। তারেক রহমানের সামনে সেম প্রোগ্রামটা পেশ করা হয়েছে। তারেক রহমানকে জানানো হয়েছে মা এটা বুঝবে না, মাকে এর সাথে জড়ায় না, দেয়ারফর মাকে এলিমিনেট করতে হবে। মাকে এলিমিনেশন তো হাজতে থাকাকালীনই ওয়াকার, হাসিনা, আজিজ এরা সবাই মিলে এলিমিনেট করার জন্য সবই তো ব্যবস্থা করে রাখছে। তারেক রহমান এটা জানে। এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আছে, আপনার মনে হয় সে একটা কোন পার্টি প্রধান, নাকি মনে হয় সে অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছে? এই স্ক্রিপ্টটা ওয়াকার ভারতকে যে ওয়াদা করেছে যে উনি যে কোনো মূল্যে 2008 সালের আদলেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, ওটা ওইভাবেই করবে। এখন এই নির্বাচনের জন্য একটা বড় রাজনৈতিক দল দরকার। ওই রাজনৈতিক দলকে বিএনপি। এখন এই রাজনৈতিক দলের চ্যালেঞ্জ স্বরূপ কি কেউ সামনে আগায় আসতে পারে? জামাত ইসলামী তারা এককভাবে চিন্তা করেছে যে পুরা 300 আসনে তারা আসার বদলে তারা জাতীয় সরকারের কথা চিন্তা করেছে, আলোচনা করেছে, আবার চিন্তা করেছে শরিক দলকে নিয়ে কোনোভাবে নির্বাচনে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে
তারা হেফাজতের সাথে জোটে গেছে, চরমনাইয়ের সাথে জোটে গেছে, আরো এনসিপি আরো অন্যান্য গ্রুপগুলোর সাথে জোটে গেছে। কিন্তু একটা কথা বলি, জামাত যতগুলো দলের সাথে জোটে গেছে তাদের ম্যাক্সিমাম দলগুলো হচ্ছে পরিবারতান্ত্রিক দল। পরিবারতান্ত্রিক দল আমি আপনাদেরকে বুঝাই। কর্নেল অলির যে দল আছে ওটা কর্নেল অলির সর্বস্ব। আর কর্নেল অলি এমন একজন মানুষ, তাকে যদি বিএনপি ডেকে বলে আপনার একটা মন্ত্রিত্ব দেব, অলি ওখানে সাইজ হয়ে যাবে। 2008 সালের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে একবার ভুল হলে তার প্রভাব থাকে বহু বছর। তাহলে কি 2006 সালও দেশকে সেই পথেই ঠেলে দেয়া হচ্ছে? যদি বলে আপনাকে একটা মন্ত্রিত্ব দেব, ওখানে সে বিক্রি হয়ে যাবে। তাহলে এখন আমি জামাতে ইসলামের কি উচিত ইসলামিক নন ইসলামিক অন্যান্য ডানে বায়ে এগুলোর দিকে তাকানো? এটা জামাতের রাজনৈতিক দর্শন। জামাত কিভাবে রাজনীতি করবে? জামাত ইজ স্টিল প্লেইং দ্য রোল অফ এ ভিকটিম। আপনাদেরকে আমি দর্শক শ্রোতা আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি দেখাবো, আজকের চিন্তা করে রেখেছি। প্রথম কথা, আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি একটা জিনিস বুঝাই, যদি আপনারা বুঝেন। ভিপি সিং তখন ভারতের প্রধানমন্ত্রী। ভিপি সিংকে বলা হলো যে আমরা বাবরি মসজিদ ভাঙবো, তুমি শুধু হ্যাঁ বইলা দাও। ভিপি সিং উনি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারতেন। উনি এল কে আদভানির মুখের দিকে তাকায় বলছে, ওভার মাই ডেড বডি আই ডোন্ট নিড প্রাইম মিনিস্টারশিপ, আমি বাবরি মসজিদ ভাঙতে দেব না। একটা কথা আপনাদেরকে আমি বলি, নীতিবোধ, আদর্শ। ভিপি সিং বাবরি মসজিদ ভাঙতে রাজি হইলেন না, উনি প্রধানমন্ত্রী ছেড়ে দিলেন। তারপরে ওই সময় বিজেপি ভারত কখনো নির্বাচনে জিতে সরকার গঠন করবে, ইট ওয়াজ এভরিওয়ানস বিয়ন্ড ইমাজিনেশন। কেউ চিন্তা করে নাই যে বিজেপি ভারতে সরকার গঠন করবে। এখন জামাত ইসলামের একটা বদভ্যাস, তাদের গায়ে একটা ট্যাগ লাগানো আছে, স্বাধীনতা বিরোধী রাজাকার। স্বাধীনতা বিরোধী রাজাকার। গত 54 বছরে জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা, 54 বছর রাজনীতি করলেন, রাজাকারের ন্যারেটিভটাকে এখন পর্যন্ত আপনারা সঠিক উপায়ে দাঁড় করাতে পারলেন না। আপনারা বলেন আপনাদের দলে মহা জ্ঞানীদের আসর, মহা শিক্ষিত লোকজনদের আসর, মহা আদর্শ আপনারা লালন করেন। আপনারা রাজনীতি দিয়ে 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, অথচ গত 54 বছরে এই রাজাকার শব্দটার একটা ন্যারেটিভ আপনারা সফলভাবে করতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন পুরোপুরি। আপনারা মহা জ্ঞানী, মহাজন, মহাশিক্ষিত নায়েবে আমির আবু তাহের বানান, উনি যখন কথা বলে মনে হয় অর্ধেক পেশাব প্যান্টের মধ্যে পড়ে গেছে। আমি জামাতে ইসলামী, রাজাকার এগুলো নিয়ে আমি মাঝে মাঝে কথা বলি। হঠাৎ করে আমি দেখলাম এক ভদ্রলোক রাজাকারের শব্দ নিয়ে কথা বলেছে, শুনেন উনি কি বলে। রাজাকার এগুলো বলার দিন শেষ। যে রাজাকার বলে গালি দিবে আরেকজনকে, তাকে অন দ্য স্পট থাপড়ানো শুরু করবেন। কিসের মব? দেশটা পাবেন নাকি? মব তো একটা ভারতীয় ন্যারেটিভ, রয়্যাল ন্যারেটিভ, আর্মি ন্যারেটিভ, আর মিডিয়া সেটাকে প্রমোট করছে। ওই মিডিয়াকে সাইজ করতে হবে, যে মিডিয়া বলবে মব সৃষ্টি করছে। এটা নোটেড, এটা অন এয়ার, এটা ছড়াই দিবেন। লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ সেনাবাহিনীর একজন আফসার, শিক্ষিত, মার্জিত,
দেশপ্রেমিক, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, এই লোক জামাতের ট্যাগ লাগায় তো টকশোতে আসে নাই। আমি তো জামাতের ট্যাগ বা জামাতের রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আবার শুনুন কর্নেল আজিজ কি বলে। রাজাকার এগুলো বলার দিন শেষ। যে রাজাকার বলে গালি দিবে আরেকজনকে তাকে অন দ্য স্পট থাপড়ানো শুরু করবেন। কিসের মব? দেশটা পাবেন নাকি? মবও তো একটা ভারতীয় ন্যারেটিভ, রয়্যাল ন্যারেটিভ, আর্মি ন্যারেটিভ, আর মিডিয়া সেটাকে প্রমোট করছে। ওই মিডিয়াকে সাইজ করতে হবে, যে মিডিয়া বলবে মব সৃষ্টি করছে। এটা নোটেড, এটা অন এয়ার, এটা ছড়াইয়া দিবেন। দর্শক শ্রোতা, সত্যি বলার জন্য জামাত করার দরকার নাই। বেগম জিয়া সত্যি কথা বলেছেন মুসলমানদেরকে নিয়ে। উনি কি জামাত করেছেন? করেন নাই। কিন্তু কষ্টের কথা, উনি যখন বেগম জিয়া যখন মারা যান, আপনি জানেন চারিদিকে ভণ্ড। হাসিনার চারিপাশে যেমন ভণ্ড ছিল, ঠিক আছে? এক সেকেন্ড, আমি আপনাদেরকে হাসিনার চারপাশে কেমন ভণ্ড পাচাটারা ছিল আপনাদেরকে আমি দেখাই। হাসিনার চারপাশে ছিল এমন পাচাটার দল, রাজনৈতিক পাচাটা, সাংবাদিক পাচাটা, লেখক পাচাটা, চেতনা পাচাটা, বুদ্ধিজীবী পাচাটা, শিক্ষক পাচাটা, জাস্ট পাচাটা চাটতে চাটতে হাসিনার জাহান্নাম বানায় ফেলাইছে। ঠিক আছে? মানে এই পাচাটাদের কেউ পাচাটার থেকে কেউ সরতে পারত না। এখন এই পাচাটাদের সাথে যোগ হয়েছে কে? আমি আপনাদেরকে দেখাই, হাসিনার পাচাটাদের একটা নমুনা দেখাই। শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি, আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন, এগুলি দুষ্টু প্রশ্ন। তারে বেঁচে আসা অনেক দল আছে, কিন্তু আপনার দলটি জীবিত দল। তারা বিরোধী দলের ভূমিকা রাখে, সরকারের ভূমিকা রাখে। অর্থ পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই। অর্থ পাচারের সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে, যদিও তারা এখন অর্থ পাচার নিয়েই কথা বলে। আপনার মতন ধী শক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন, জ্ঞানী প্রাজ্ঞ লোকের কাছে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই। সবাই এমন ভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে গেছি, কিন্তু এবার মনে হয়েছে যে না, আমাদেরও জাহাজের কারবার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনার সম্মানটা দেখে G20-তে আমরা গর্বিত। আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটার টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি। আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো। সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয়, আমাদের তো কোনো ফসলের ঘাটতি দেখি। এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার 75তম বার্ষিকী পালন করলেন। এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরেও বাজারে অভাব কেন? মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে না। কোনো টাঙ্গাইলের শাড়ি, এটা সখীপুর, এটার নাম দিতে পারো সখীপুর সিফন। বাহ। ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে, সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি। পাচাটার ধরন দেখেছেন তো? এবার দেখেন পাচাটা কেমনে শুরু হয়েছে, এটা দেখেন। আবার শুরু হয়ে গেছে পাচাটা, পা ধরা। এখন বেগম জিয়া যখন মারা গেলেন, একটা কাহিনী আপনারা শুনেছেন তো। শেখ মুজিবের মা যখন মারা গেল, খন্দকার মোস্তাক ওই কফিন দইরা খালি ফ্লোরে গড়াইতেছিল। তো কেউ একজন খন্দকার মোস্তাককে জিজ্ঞাসা করছে, আপনি এত কান্দেন কেন? আহা, মা মারা গেছে। আপনি খন্দকার মোস্তাকের এই কান্না দেখবেন। এখন খন্দকার মোস্তাকের এই কান্না আপনাদেরকে দেখাই।
আমার কোনো ভাষা আমার জানা নাই, এদেরকে আমি গালি দিলেও আমার এদের কোনো ভাষা আমার জানা নাই। নাফরমান, মুনাফেক, বেঈমান, ভণ্ড, কুত্তার বাচ্চা, বেশ্যা, আমার কোনো ভাষা নাই এদেরকে গালি দেয়ার। আমানুল্লাহ আমান কি করে জানেন? যখন ওখানে গেছে একটা ক্যামেরাম্যান নিয়ে গেছে সাথে কইরা, যে আমি ওখানে কান্নার অভিনয় করব, তুমি এটাকে সুন্দর করে ভিডিও ক্লিপ করবা। এবং সে ওই সিকোয়েন্সে আমানুল্লাহ আমান কান্দে এবং পাশে খুব সুন্দর কইরা নিখুঁত ভাবে ভিডিও করে। কে আছে আমানুল্লাহ আমানের পাশে? খায়রুল কবির খোকন। আবার দেখেন ভিডিওটা। দেখছেন পোজ দেওয়া, দেখছেন চোখ ঘুরেন না, দেখছেন ওখানে কান্না, দেখেন ওখানে কোন শোক দেখেন। এখন আপনাকে বলি, বেগম জিয়া যখন কষ্ট পাচ্ছিলেন, অসুস্থ, তখন বেগম জিয়া ওখানে বসে কার কার সাথে কথা বলে, আন্দোলনের জন্য কোথায় কোথায় ডাক দেয়। খালেদা জিয়া কিন্তু ব্যক্তিগতভাবে ওনার দেখাশোনা করার জন্য হাউসকিপার ফাতেমাকে রাখা হইল। আপনি কি জানেন ওখানে রীতিমতো জোর কইরা কারে ঢুকানো হইল জানেন? ওই যে আমানুল্লাহ আমানের পাশে খায়রুল কবির খোকন, তার বউরে খালেদা জিয়ার পাশে ঢুকানো হইল। এবং খালেদা জিয়ার পাশে যখন খায়রুল কবির খোকনের বউকে ঢুকানো হইল, ওখানে আরেকজন এসে আবার কম্পিটিশনে ঢুকে গেল, গোরখোদক আব্বাসের বউ আফরোজা। তাদেরকে আলাদা দায়িত্ব দেওয়া হইল। তাদের সাথে সখ্যতা গড়ে উঠল কার? বেগম জিয়ার আর এক পাঁচাটা ভারতীয় শিমুল বিশ্বাস। এরা কি করলো? খালেদা জিয়া এক গ্লাস পানি খাইছে, গণভবনে জানায়া দেয় এই খালেদা জিয়া পানি খাইছে। খালেদা জিয়া এক কাপ চা খাইছে, চায়ের ভিতরে কয়টা চিনি দিছে? এই খায়রুল কবির খোকনের বউ এবং গোরখোদক আব্বাসের বউ। কারে জানাইছে? হাসিনা শেখ রে, তারেক সিদ্দিকী রে, ডিজিএফআই রে। এখন আমানুল্লাহ আমানের কান্না দেখেন, আরো শুনবেন তার ভণ্ডামি। কবরের পাশে যাই আমানুল্লাহ আমান আবার ওই ক্যামেরাম্যান নিয়ে গেছে, ক্যামেরাম্যান নিয়ে যাইয়া খালেদা জিয়ার কবরের পাশে কান্না। এটা কি কান্না? এটা কি শোক? আবার দেখেন এই কুত্তার বাচ্চা নন্দির ঘরের দেখছেন এই আমানুল্লাহ আমান। এখন এই আমানুল্লাহ আমান কেরানীগঞ্জ থেকে ইলেকশন করতেছে, আপনাদের অবিসংবাদিত নেতা আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু এবং তাবিতা আউয়াল। গণভবনের লিস্ট যদি আপনারা কখনো কারো কাছ থেকে খুঁজে বের করতে পারেন, সপ্তাহে 4 থেকে 5 দিন হাসিনা শেখের সাথে ওখানে আড্ডা মারতে যাইত। রাজেশ অগ্নিহোত্রীও থাকতো, সন্তোষ শর্মারাও থাকতো, রয়্যাল লোকজনরাও ওখানে বোঝাই থাকতো। তাদের সাথে একত্রে বসে আড্ডা মারত এবং ওই আড্ডার সাবজেক্ট ছিল খালেদা জিয়াকে কেমনে শেষ করা যায়। এবং আমির খসরু মাহমুদ নির্লজ্জের মতো এই বেশ্যার বাচ্চা বলতো, অশিক্ষিত সুন্দরী বিধবা মহিলার
নাবালক ছেলে বিএনপির নেতৃত্ব দেয় লন্ডন থেকে। তো আপনারা তো বলেন না জেকব মিল্টন বিএনপি পিছনে লাগিয়ে থাকে। একটা কথা আপনাদেরকে আমি বলি, যারা আপনারা মনে করেন জেকব মিল্টন বিএনপির পিছনে লাগিয়ে থাকে, আসলে রাজনীতি জিনিসটা কি? সাবজেক্টটা এইটা না যে অ্যান্টাই ইনকামবেন্সি, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধচারণ। এখন যারা ক্ষমতাসীনদের বিরুদ্ধচারণ অথবা সবচেয়ে জনপ্রিয়তার ভণ্ডামি নিয়ে যারা রাজনীতি করতে যায় এবং ক্ষমতায় আরোহণ করতে চায়, এখানে সিম্পল একটা থিওরি আছে। সেই থিওরিটা কি? ইনকামবেন্সি অর্থাৎ যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের ভুলগুলো তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হয়, যাতে তাদের ওই ভুলগুলো তারা সংশোধন করে। এখন বিএনপি তাদের যে জনপ্রিয়তা, গ্র্যান্ডয়েস পপুলারিটি তারা যেটা নিয়ে সামনে আগাইতে চাইতেছে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনারা কি কেউ বোঝানোর চেষ্টা করেন যে আপনাদের এই ভণ্ডামিটা থাকা উচিত না? আপনারা কি এটা করেন নাকি? আমি তো দেখি না আপনারা এটা করেন। রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে, রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে। রেজাল্ট কি? আজকে রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড, মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং। পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি যে যতদিন যাবে তত সাপোর্ট কমবে, এবং তাই হলো। 80-20 থেকে এখন আমরা 50-50-তে এসছি। এখন পা চাটতে গিয়ে বুঝেছে, এবং এখনো রুমিন ফারহানার এই কথা কি আমি বিশ্বাস করি না। কারণ কি জানেন, সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না, তার পাছা শুকিয়ে গেছে, পাছায় আর তেল নাই, চর্বিও কমতেছে, এখন জনগণের ভোট লাগবে। এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এইটা বলতেছে, কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না। রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সব সময় বাতার যেদিকে ওই দিকেই বাদাম ধরে। তাহলে সত্য কারা বলে? কাদেরকে আমরা বলবো? এখন আরেকটা কথা, তাহলে রুমিন ফারহানার কথা যদি আমি বিশ্বাস না করি, এর অর্থ কি বিএনপি চাঁদাবাজি করে না? কেমনে চাঁদাবাজি করে না? 2 দিন আগে ঢাকা কলেজে ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন। ঢাকা কলেজে ঠিক আছে। এই বিষয়ে মানা বা না মানা আমাদের সিদ্ধান্ত, তবে সত্য জানতে হলে প্রশ্ন করতে হবে, সচেতন থাকতে হবে। আপনি কি মনে করেন ইতিহাস আবার ফিরে আসছে? তাহলে বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে তারা তো সবাই গালি দিবেন, একত্র হয়ে গালি দিবেন। হাসা কথা কয় কেন? সত্য কথার ভাত আছে বাংলাদেশে? বেগম জিয়া সত্য কথা বলছে, তাকে মেরে ফেলা হয়েছে। জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে ছেলেপাদের শিখায় যাবেন, দেশে আপনার সন্তানদেরকে শিখিয়ে যাবেন বিএনপি হচ্ছে ওই দল, যেই দল তাদের প্রতিষ্ঠাতার হত্যার বিচার চায় না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফিকির জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল
যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক রাখা হয় তারা একটা আন্দোলন করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে, সন্তানকে বর্গা দিবে। ক্ষমতা এবং টাকা তাদের চাই। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল। তার সত্য যারা বলবে তাদেরকে খুন করতে হবে। সত্য তাইলে কে বলে? দেখেন সত্য কে বলে। 4 তারিখও যে আমলারা হাসিনার পক্ষে কালো ব্যাজ ধারণ করে সচিবালয় মিছিল করছে, মানে বলেন তো বাংলাদেশের ন্যূনতম কোন নিয়মে সচিবরা মিছিল করতে পারে? এরকম পারে কারো পক্ষে নিয়ে? এখন তারা সবাই কি করছে? শরীয়তপুরের ডিসির নিচে মাদারীপুর, মাদারীপুর থেকে নিচে চট্টগ্রাম। যে ছিল মাঠ প্রশাসনে তার অ্যান্সারে কেন্দ্রীয় প্রশাসনে, কেন্দ্রীয় প্রশাসন থেকে পাঠাইছে মাঠে। বাট এখন সরকারের উপায় নেই। কেননা আমরা যদি বিপ্লবটা করতে পারতাম, বিপ্লবটা করলে পুরো কাঠামো কি আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম। তো বিপ্লব তো আমরা করতে পারি নাই। 16 বছরে বিসিএস আপনি ছেকে যে 15 বছর আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে ঢুকছে সে এখন মিনিমাম ডিসি বা আরো উপরে। তো ঘুরে ফিরে তো এইগুলোই। আপনি এখন তো ভাই আজকেই একটা বিসিএস দিয়া একটা ছেলের প্রশাসন কাটারে নিয়ে তারে তো আর সচিব বানাইতে পারবেন না, ডিসিও বানাইতে পারবেন না, ইউনো বানাইতে পারবেন না। তো এই পুরো কাঠামোর মধ্যে যে আমলাগুলো আছে, যে পুলিশগুলো আছে, এইগুলো তো সবই হলো আওয়ামী লীগের সেই ফিল্টারিং থেকে পাস করা ছেলে মেয়ে। আপনি এই কাঠামো দিয়া, এই আমলা, এই পুলিশ, এই প্রজাতন্ত্র, এই কর্মচারীদের দিয়া আপনি কিসের নতুন বাংলাদেশ বানাবেন? বরং উচিত ছিল আইসাই ওদেরকে প্রথম ধরা। প্রত্যেকটা আমলা কানছে 3 মাস যে মনে হয় চাকরিতে। আমরা অনেকের শুনছি, আমার বাসার 2টি বিল্ডিং পরে একজন আমলা আছে সচিবালয়। আগে ছিল একটা জেলায় উপজেলায় ইউনো, তারপরে মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন আসছে। জুলাইয়ের আগে দেখতাম যে পুরো এলাকায় তার গাড়ি, এই মানে বিরাট একটা বহরটহ নিয়ে চলতো। জুলাইয়ের পর থেকে দেখি চুপচাপ, বাসা থেকে বের হয় না। মানে আমলারা প্রত্যেকে জানে তো তাদের যারা ভোট নাই করে দিছে, দিনের ভোট রাতে করছে, অকাজগুলো করছে, তাদের সব প্রমাণ আছে না? এরা ছিল ভয় যে এদের কারো চাকরি থাকবে না। এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা 3 মাসের মধ্যে আমলাদেরকে ধরতে পারে না, গ্রেপ্তার করতে পারে না, বিচার করতে পারে না। ফলে কি হয়েছে? এই সরকারের বড় ব্যর্থতা হাসিনা নিয়োজিত, ভারতের রয়ের নিয়োজিত ভারতীয় নাগরিকদের যেইভাবে সেক্রেটারি বানানো হয়েছে, ডিসি বানানো হয়েছে, এসপি বানানো হয়েছে, তাদেরকে ধরতে পারে না। সত্য কথা কে বলছে? আমার ভাই মরহুম শহীদ শরীফ ওসমান হাদী। এখন শরীফ ওসমান হাদীকে তো বাঁচিয়ে রাখা যাবে না, বেগম জিয়াকেও বাঁচিয়ে রাখা যাবে না। বেগম জিয়ার হত্যার বিচার তার দলও চায় না, তার সন্তানও চায় না। আর হাদীর বিচার, হাদী তো এত অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে জন্মায় নাই। হাদী হয়েছে আপনার আমার ভাই। তারা চার্জশিট দেয়, হাদী হত্যার চার্জশিট দেয়। কোন এক কমিশনার হাদীকে হত্যার নির্দেশ দিছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, একটা মিথ্যা কথা খাওয়াইতে গেলেও সত্যির লেশ টানতে হয়। যে কথা তারা বলে যে কমিশনার হাদীকে হত্যার পারমিশন দিচ্ছে, অর্ডার দিচ্ছে, সুপারিশ দিচ্ছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স হোয়াটসোএভার। কারণ হাদী কোন ওয়ার্ড কমিশনারের ইলেকশন করতে যায় নাই। হাদী সব সময় জাতীয় রাজনীতি নিয়ে কথা বলছে। হাদী দেশের সিস্টেম পরিবর্তনের কথা বলছে। হাদী রাজনৈতিক পুনর্বাসন এবং সংস্কারের কথা বলছে। হাদী কনস্টিটিউশনকে পরিবর্তনের কথা বলছে। যেই কমিশনারের কথা বলছে, যে কমিশনার হাদী হত্যার নির্দেশ দিছে, ওই মাদারচোদের খেয়ালই নাই হাদী কি নিয়ে কথা কয়। তাইলে ওই লোক হাদীর প্রতিদ্বন্দ্বী হবে কি কইরা? হ্যাঁ, হইতে পারে গোরখত কাব্বাস যদি ওই কমিশনারে বলে তোরে 50 কোটি দিব বা 100 কোটি দিব, দে ফালায় দে। কারণ গোরখত কাব্বাস নিজে তো আর বলবে না কোন খুনিরে যাও রে খুন করে, এটা তো সে বলবে না। এখন হাদী হত্যার বিচার হইতে দেওয়া যাবে না। আজকের এই কথা, কালকের এই কথা, আজকের এই কথা, কালকের ওই কথা।
দর্শকবৃন্দ, একটু চিন্তা করে দেখেন। তাহলে কনক্লুড করি আজকের। ওয়াকার চিন্তা করেছে, আমি যদি বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশে যে আমার ঘর বাড়ি আছে, আমার বউয়ের চাকরি বাঁচাইয়া আমি যদি এইখানে থাকতে চাই, তাইলে আমার একটা মাত্র উপায়, যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপিকে ক্ষমতায় রাখলে বিএনপি 15 বছর ক্ষমতায় থাকবে, আমি মীর জাফর ওয়াকার বাংলাদেশে থাকব। আর যদি বিএনপি ক্ষমতায় না আসে, তাইলে আমার উপায় কি? দিল্লি, নান্দির ঘরের বান্দি, দিল্লি দৌড়াইব, একেবারে স্ট্রেট দিল্লি দৌড়াইব। মইন যেভাবে আমেরিকায় আসছে, মইন যেভাবে আমেরিকা আসছে, মইন মানবাধিকার লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে কেস করা যেত। কাহিনী কি জানেন? হাসিনা যখন বাংলাদেশকে চুষে চুষে খায়, তার ছেলে কুত্তার বাচ্চা সজীব আহমেদ ওয়াজেদ, এই কুত্তার বাচ্চার বিরুদ্ধে আমি মামলা করছিলাম। বিএনপি এখানকার যত রিকশাওয়ালা বালছোল আছে না, ওই যে গিয়াস আহমেদ, মিল্টন, জিল্লুর, এই বালছোল কতগুলা, চাষিঙ্গারা খাওয়া পার্টি, ওই যে নান্দির ঘরের বান্দি মোহাম্মদ সালামের পাচাটা কতগুলা এখানেও ছিল। এই রিকশাওয়ালারা দুই পাশার কলুর বলদেরা, আমি যখন সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে মামলা করি, এরা আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। আজকের তাদের আসল চেহারাটা দেখেন। বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে তারা সবাই দাঁড়ায় গেছে, ইনক্লুডিং তারেক রহমান। দর্শক শ্রোতা, আপনাদের একটা দিকে যেতে হবে, সেটা কি জানেন? আপনারা সত্যের পথে থাকবেন না মিথ্যার পথে? আপনাদের এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনারা কি দেশ প্রেমের মধ্যে থাকবেন না দেশদ্রোহিতা করবেন? আপনারা ইমানের দিকে থাকবেন না বেঈমানের দলের নাম লেখাবেন? 3টা প্রশ্ন। আপনারা কি বিচারের দিকে থাকবেন, সুবিচার, নাকি অবিচারের পক্ষে থাকবেন? 4, নিজেকে জিজ্ঞাসা করুন। দর্শক শ্রোতা, নিজেকে জিজ্ঞাসা করুন। আবার আসি, আপনারা কি সত্যের পক্ষে থাকবেন? আপনারা কি সুবিচার সত্যের পক্ষে থাকবেন নাকি মিথ্যার পক্ষে থাকবেন? আপনারা কি ইমানের পক্ষে থাকবেন না বেঈমানির পক্ষে থাকবেন? আপনারা কি সুবিচারের পক্ষে থাকবেন না অবিচারের প্রশ্নে থাকবেন? আপনারা কি দেশপ্রেমের পক্ষে থাকবেন নাকি দেশদ্রোহিতার পক্ষে যাবেন? আমি সত্যের পক্ষ নিলাম, আমি ইমানের পক্ষ নিলাম, আমি সুবিচারের পক্ষ নিলাম, আমি দেশপ্রেমের পক্ষ নিলাম। ওয়ারাস আজকের বর্তমানের বিএনপির রাজনীতি মিথ্যার রাজনীতি, বিএনপির রাজনীতি অবিচারের রাজনীতি, বিএনপির রাজনীতি বেঈমানের রাজনীতি, বিএনপির রাজনীতি দেশদ্রোহিতার রাজনীতি। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা কার পক্ষে নেবেন? অনেকেই কমপ্লেইন করেন আমি চিল্লাই, আমি গালি দেই, আমি কন্টিনিউয়াসলি গালি দেই। আমি আমার গালিকে ডিফেন্ড করি না, কিন্তু আমার ভাই শরীফ ওসমান হাদি তার গালিগালাজ নিয়েও একটা কথা বলেছে, শুনুন তার ব্যাখ্যাটা। আমাদেরকে বারবার জিজ্ঞেস করে আপনারা তো গালিগালাজ করেন কেন? তা আমি বললাম তাহলে আপনাদের কি মনে হয় প্রচুর চুমা দিলে হাসিনা নাইমে যেত, প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া? তা আপনারা তো প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া মাথা দুলে দুলে প্রতিবাদ করছেন, হাসিনার গণহত্যারে থামাইছেন না কোনটা করছেন? তারা এই করা ছাড়া তারা আমরা কি করছে? আমাদের যেই বাচ্চারা গালি দিয়ে হাসিনার নামাইতে পারছে, ওইটা গালি না, ওইটাই মুক্তির মহাকাব্য। ভাই হাদির আর আমার রক্ত, আমাদের তো একই রক্ত রে ভাই।
আমরা বিপ্লব পছন্দ করি, আমরা সত্যকে পছন্দ করি, আমরা ঈমানকে পছন্দ করি, আমরা দেশপ্রেমকে পছন্দ করি, আমরা ঈমানকে পছন্দ করি, সুবিচারকে পছন্দ করি। তারপরেও আমি বলবো, আমি বা আমার ভাই হাদি আমরা সবসময় চেষ্টা করি গালি না দিতে, কিন্তু আমরা যাদেরকে উদ্দেশ্য করে, যাদের এগেনস্টে গিয়ে সত্যের ঝান্ডা উড়ানোর চেষ্টা করি, ওরা তো মানুষ না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামীকালকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমরাই বিকল্প অনুষ্ঠানটি করবেন। আপনারা দেখবেন উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, ধৈর্যশীল মানুষ এবং দেশপ্রেমিক। ওনার শোটা আপনারা দেখবেন, আপনারা এনজয় করবেন। এবং আগামী শুক্রবার অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন, শুধু সাবস্ক্রিপশন না, আপনারা যদি এটাকে শেয়ার করেন, তাহলে কি হয় জানেন? এই সত্য কথাগুলো দেশবাসী জানতে পারে। আরেকটা কথা আপনারা কি জানেন? একটা সত্যকে শেয়ার করা কিন্তু নেকি। একটা সত্য শেয়ার করা নেকি, একটা ঈমানের কথাকে শেয়ার করা নেকি, সুবিচারের কথাবার্তা নেকি, ঈমানদারের কথাবার্তা নেকি, দেশপ্রেমের কথাবার্তা নেকি। দয়া করে সত্যকে শেয়ার করুন, সত্যকে ধারণ করুন, সত্যকে আপহোল্ড করুন।